দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা আর আমি সাইদুর রহমান। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। খুলনা বিভাগে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে অতি তীব্র তাপপ্রবাহে অস্থির জনজীবন। স্কুল কলেজ ও মাদ্রাসা ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা। ফরিদপুরে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিকদের সম্পৃক্ততার তথ্য মেলেনি, জানিয়েছে পুলিশ। একাধিক মামলার প্রস্তুতি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গড়ে উঠবে আগামী প্রজন্ম, বললেন প্রধানমন্ত্রী। প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম করার ঘোষণা। বাংলাদেশের সঙ্গে ক্রিকেট ও বাণিজ্যিক খাতে সম্পর্ক বাড়াতে যায় এন্টিগা ও বারবুডা। ওষুধ ও কৃষি খাতে বিনিয়োগের প্রস্তাব। এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লালমনিরহাটের বিকে প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। তীব্র তাপদাহে ম্যাচের দৈর্ঘ্য কমানোতে স্বস্তি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ১০ বছরের ব্যবধানে দেশে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে অতি তীব্র তাপ প্রবাহে আক্রান্ত খুলনা বিভাগ। অস্বস্তিকর গরমে অস্থির জনজীবন। শনিবার চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি রেকর্ড করা হয়। তাপমাত্রা আরও বাড়তে পারে এই আশঙ্কায় শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত ৭২ ঘন্টায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। বছরের অন্যতম উষ্ণ মাস এপ্রিল। স্বাভাবিকের চেয়ে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। রাতের তাপমাত্রাও থাকছে কয়েক ডিগ্রি বেশি। পরপর কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। শুক্রবার চুয়াডাঙ্গাতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার তাপমাত্রা আরও বেড়ে যশোরে হয় ৪২.৬ এবং চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। ১০ বছর আগে সর্বশেষ ২০১৪ সালের ২১ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এই চুয়াডাঙ্গাতেই। আমাদের দেশে কিন্তু ৪৫ ডিগ্রি রেকর্ড আছে, কিন্তু এটা ১৯৭২ সালে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড আছে মে মাসে। ঢাকার তাপমাত্রা আপনাকে ৪২.৩ ডিগ্রি রেকর্ড আছে, এটা হলো ১৯৬০ সালে। তো ঢাকাতেও তাপমাত্রার রেকর্ড আছে, তার মানে কি আমাদের রেকর্ড কিন্তু অনেক বেশি, অত কখনো কম কখনো বেশি। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারির পর শিক্ষা প্রতিষ্ঠান ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের আইনজীবীদের মামলা পরিচালনাকালে গাউন পরিধান শিথিল করে সার্কুলার জারি হয়েছে। গরমে ঘামের সাথে অতিরিক্ত পানি ও লবণ বেরিয়ে পানি শূন্যতা দেখা দেবে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। এতে রক্তচাপ কমে যাওয়া এবং হিটস্ট্রোকের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সুস্থ থাকতে বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। গরমের কারণে হিটস্ট্রোক একটা সম্ভাবনা থাকে, এটা হতে পারে। এটা হলে অনেক কমপ্লিকেশন হয়। ব্লাড আপনি যদি স্বাভাবিকের চেয়ে আপনার ডিহাইড্রেশন বেশি বোঝা যায়, আপনার জিহ্বাটা শুকিয়ে আসতেছে, আপনার মাথাটা ঝিমঝিম করতেছে, আপনি চোখে অন্ধকার দেখতেছেন, তাহলে বোঝা যাবে যে আপনি এখন হিটস্ট্রোকের জামালায় পড়তে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে সেভাবে আপনার প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। আপনাকে
লিকুইড খাবার ঘন ঘন খেতে হবে, ছায়াযুক্ত স্থানে বা এয়ার কন্ডিশন রুমে থাকতে হবে। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে আক্রান্ত রাজশাহী, পাবনা এবং খুলনা বিভাগের সবগুলো জেলা। আগামী 2 দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে তাপপ্রবাহের কারণে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা 21 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত 7 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশে চলমান তীব্র মাত্রার তাপপ্রবাহ পরিস্থিতিতে উত্তপ্ত অঞ্চল হিসেবে খুলনা বিভাগের সবগুলো জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলকে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্টটি। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। কয়েকদিন ধরেই 40 ডিগ্রির আশপাশে রয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার তাপমাত্রা। প্রখর রোদে পথঘাট সবকিছুই উত্তপ্ত। এমন পরিস্থিতিতে সবচাইতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরে গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। যশোরে লাগাতার গরমে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা 40-এর উপরে ওঠানামা করছে। যশোর জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে 5 শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন 25 জন রোগী। এর মধ্যে 11 জনই শিশু। গরমে সহ্য করা যাচ্ছে না, এই অভাবে জ্বালায় রিক্সা চালাতে পেরেছি, কি করব? মানে গলা শুকিয়ে যাচ্ছে, গা ঘেমে মানে গ্রামে পড়ে যাচ্ছে। এইসব বাচ্চারা এবং মুরগিরা বেশি কষ্ট পাচ্ছে। যারা দিন মজুরির কাজ করি বা যারা দোকানপাটে কাজ করি, আসলে আমাদের জীবনযাত্রার মান খুব খারাপ অবস্থায়। রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে সংক্রামক ওয়ার্ডে, মানে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা। তবে এই অতিরিক্ত তাপদাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি বলবো যে বিনা প্রয়োজনে যেন বাইরে কেউ ঘোরাঘুরি না করে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে, এবং পর্যাপ্ত পরিমাণ তরল খাবার, সেটা দুগ্ধ পানকারী যেসব বাচ্চারা আছে তারা যেন মায়ের দুধ পান করে ঘন ঘন, পাশাপাশি তরল খাবার যতগুলো আছে সেগুলো বেশি খেতে পারবে। শুক্রবার থেকে পরবর্তী 72 ঘন্টা তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল ছাড়া প্রায় সারা দেশেই মাঝারি থেকে মৃদু মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে বারোয়ারি মন্দিরের কালী প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধদের হামলায় 2 নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, আগুন যেভাবেই লাগুক না কেন তদন্তে বেরিয়ে আসবে। পুলিশ সুপার বলেন, প্রতিমায় আগুন দেওয়ার ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে এবং এতে বিক্ষুব্ধ হয়ে হামলায় অংশ নেয় মানুষ। পুলিশ সুপার জানান, এই ঘটনায় একাধিক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আগামী প্রজন্ম নিজেদের গড়ে তুলবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার বিকাশের জন্য প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সারা দেশের 22 লাখ শিশুর অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রচণ্ড দাবদাহের কারণে ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত খেলা 10 মিনিট কমানো হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে
টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই সঙ্গে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চর গোলাপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিজয়ী ও রানার আপদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। সেই সাথে বলবো, আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়। শিশুদের সুস্থ জীবন গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সরকার প্রধান। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। এই গরমে যারা খেলেছে তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, আয়োজকদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ দুঃশাসন থেকে বাঁচতে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, ডাক্তার জাফরুল্লাহর মতো মানুষের নীতি আর মূল্যবোধ সবার জন্য অনুপ্রেরণা। বলেছেন, রাজনৈতিক আর অর্থনৈতিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। কে কি বলল সেদিকে না তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। কে কি বললো সে দেখার দরকার নেই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন যে আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে, প্রতি মুহূর্তে আমাদেরকে পুরোপুরি একটা দাসানুদাসে পরিণত করছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, কথা বলছিলেন। বাংলাদেশের সঙ্গে ক্রিকেট, কৃষি ও বাণিজ্যিক খাতে সম্পর্ক বাড়াতে চায় এন্টিগা ও বারবুডা। ওয়েস্ট ইন্ডিজের এই দ্বীপ রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফরে শেষে ফিরে যাওয়ার আগে চ্যানেল আইকে জানান, বাংলাদেশকে পর্যটন ব্যবস্থাপনায় সহযোগিতার পাশাপাশি ওষুধ এবং কৃষি খাতে বিনিয়োগের প্রস্তাব করেছেন তিনি। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে দূতাবাস খোলা ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনায় বৃত্তি দেওয়ার ঘোষণা দেন এই মন্ত্রী। পান্থরামান জানাচ্ছেন বিস্তারিত। বাংলা নববর্ষ উদযাপনের আনন্দঘন মুহূর্তে বাংলাদেশ সফরে এন্টিগুয়া বারবুডার পররাষ্ট্রমন্ত্রী চেড গ্রিন। চ্যানেল আইয়ের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্ত্রী সফর শেষ করলেন চ্যানেল আই কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন সহ চ্যানেল আই পরিবারের উষ্ণ অভ্যর্থনার পর সংক্ষিপ্ত সাক্ষাৎকার পর্বে যোগ দেন এই অতিথি। জানান, সফর অনানুষ্ঠানিক হলেও পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা। When we landed first on Sunday morning, we went to this grand New Year's Day celebration. So that was the first impression of Bangladesh. বাংলাদেশে পৌঁছেই দেখলাম এদেশের মানুষ উৎসব করছে, বাংলা নববর্ষ উদযাপন করছে। প্রথম দেখাতেই মনে হলো এন্টিগা বারবুডার মতো এদেশের মানুষও উৎসব প্রিয়। আর উৎসব দেখে মনে হলো আমরা সব বাঙালিকে একসঙ্গে দেখছি। তখনই ভেবেছি বাংলাদেশের সঙ্গে এন্টিগা বারবুডার সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত। ক্রিকেটেও একে অন্যের পাশে থাকার সুযোগ আছে।
কমনওয়েলথের মতো বহুপক্ষীয় জোটের পাশাপাশি এবার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ইচ্ছার কথা জানান মন্ত্রী। We spoke of tourism, where Antigua and Barbuda, based on our history, can give assistance as Bangladesh tries to build your own tourism platform. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেশ কিছু পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। এর মধ্যে পর্যটন ব্যবস্থাপনা, কৃষি, ওষুধ খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। আমাদের দেশে বাংলাদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছি। আবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আমরা হসপিটালিটি শিক্ষায় বৃত্তি ঘোষণা দিয়েছি। আশা করছি দুই দেশের সম্পর্ক বিস্তৃত হবে। সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্যের এই ক্যারিবিয়ান রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী চ্যানেল আই সহ বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেন। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে অবশেষে মুখ খুললেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনাজির আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী কেবলমাত্র চরিত্র হরণের জন্য বিকৃত সংবাদ পরিবেশন করে জনমনে সন্দেহ তৈরি করেছে। পূর্বাঞ্চলে 10 কাঠা জমি, মগবাজারে ফ্ল্যাট, রূপগঞ্জে 2 বিঘার প্লট, লা মেরিডিয়ান ও বেস্ট হোল্ডিংসে শেয়ার থাকার তথ্যকে মিথ্যাচার বলে দাবি করেন বেনাজির আহমেদ। সেই সাথে দুবাইয়ে 100 কোটি টাকার ব্যবসা, থাইল্যান্ডে জমি ক্রয়, সেন্ট মার্টিন দ্বীপে বাগান দখলের সংবাদও ঠিক নয় বলে দাবি করেন সাবেক এই আইজিপি। এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। প্রতিবেদন মোতাবেক ঢাকার কাছে বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের আমার কোনো জমি জমা নেই। পূর্বাঞ্চলে 40 কাঠা জমির উপরে ডুপ্লেক্স বাড়ি নেই। পূর্বাঞ্চলের কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় 10 বিঘা জমি না। আমার অবসরের পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। এই ধরনের অপপ্রয়াস কিন্তু ভবিষ্যতে যারা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে চাকরি করতে চান এবং জনগণের জন্য কাজ করতে চান তাদেরকে নিরুৎসাহিত করবে। ঢাকার ব্যতিক্রমী বাজার ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট ঘিরে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। এক সড়কে নানা ধরনের পণ্য পাওয়া আর খোলামেলা পরিবেশ তাদের মুগ্ধ করছে। বাজারের পরিচালকরা বলছেন, তাদের সঙ্গে নতুন নতুন ক্ষুদ্র উদ্যোক্তারাও যুক্ত হচ্ছেন। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। রাস্তার উপর সারি সারি দোকান, জামাজুতা, ঘর সাজানোর পণ্য থেকে শুরু করে নানা রকমের খাবার নিয়ে এসেছেন দেশীয় উদ্যোক্তারা। এই দৃশ্য রাজধানীর আগারগাঁওয়ের হলিডে মার্কেটের। শুক্র ও শনিবারের ছুটিতে ক্রেতাদের কেনাকাটার সুযোগ করে দিতে গেল বছর যাত্রা শুরু করে এই বাজার। গতানুগতিক বাজারের বাইরে হলিডে মার্কেটকে এগিয়ে রাখছেন ক্রেতারা। যেমন একটা শার্ট 170 টাকা, আমার পক্ষে কেনা সম্ভব। কোনো শোরুমে ঢুকলে এর দাম হবে 300। পরিবেশটা সুন্দর, এখন একটু গরম যদিও, আর হচ্ছে কি অনেক ডিফারেন্ট ইউনিক আইটেম পাওয়া যায়। হাঁটতে বের হয়েছিলাম, এখন নিলাম আর কি। মাঝে মাঝে ঘুরতে আসি এখানে বাচ্চাদের নিয়ে, পছন্দ হয়ে কিনি। উদ্যোক্তারা বলছেন, এই ধরনের উদ্যোগ তাদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে। কম বিনিয়োগে নতুন ক্রেতা খুঁজে পাচ্ছেন তারা। যে কোনো একটা শোরুম নিলে শোরুমে অনেক কস্টিং হয়। নর্মালি আমরা প্রাইভেট যে ফেয়ারগুলো করি ওইখানেও দেখা যাচ্ছে যে অনেক ভাড়া অ্যামাউন্ট দিয়ে এরকম দেখা যাচ্ছে এত ভালো কাস্টমার রিভিউ আমরা পাই না। এখানে খুব ভালো কাস্টমার সারা পাই। হলিডে মার্কেটে ভেজালমুক্ত খাবার সরবরাহে যুক্ত হয়েছে হোমমেড ফুড এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ। এই উদ্যোক্তারা আসলে জানেন না তাদের প্রোডাক্টটা ওনারা কোথায় শো করবেন। এই উদ্দেশ্য থেকে আসলে এরকম বড় একটি মার্কেট প্লেসের সাথে আমাদের যুক্ত হওয়া, যেখানে আমাদের উদ্যোক্তারা তাদের প্রোডাক্টটা শো করতে পারবে। আমাদের তো তখন সরাসরি কাস্টমারের সঙ্গে কিন্তু ইন্টারাকশনটা হতো না। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের একটা নতুন অভিজ্ঞতা। দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিক্রির সুযোগ বাড়াতে আরও হলিডে মার্কেট করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাজারের পরিচালকরা। উত্তর সিটি কর্পোরেশনের যে 54টা ওয়ার্ড আছে, 54টা ওয়ার্ডেই আমরা নিয়ে যেতে চাই, যেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা জনসাধারণ এসএমই পণ্যটা, বাংলাদেশের 00 এসএমই পণ্যটা হাতের কাছে পায়। সাংস্কৃতিক পরিবেশনা হলিডে মার্কেটের ক্রেতা ও দর্শনার্থীদের বিনোদনের সুযোগও দিচ্ছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। দেশের অনুমোদনহীন নিউজ পোর্টালগুলো শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে উল্লেখ করে তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য বন্ধে নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স এই কথা জানান তিনি। সাংবাদিকদের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়ে এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে।
তবে গণমাধ্যমকে সুশৃঙ্খল করা জরুরি বলে মনে করেন তথ্য প্রতিমন্ত্রী। ডিআরইউ সভাপতি সৈয়দ শুক্কুর আলীর শুভর সভাপতিত্বে এ সময় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। জনগণের জানার অধিকার আছে এমন সব তথ্য সাংবাদিকদের জন্য নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। তথ্যের অবাধ প্রবাহ না থাকলে অপরাধ হওয়ার সুযোগ থাকে বলে এ সময় তুলে ধরেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং অপপ্রচার অপতথ্য রোধে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি। তথ্যের অবাধ প্রবাহ এবং গঠনমূলক সমালোচনা যেমন গণতন্ত্রের জন্য, একটি দেশ এবং সমাজের এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য, একইভাবে তথ্যের বিপরীতে অপতথ্য সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এবং যখন সমাজ ধ্বংস হবে তখন আমরা কেউ কিন্তু এখান থেকে রেহাই পাবো না। যে কারণে আমাদের সম্মিলিতভাবে একটি দায় আছে কিভাবে আমরা অপতথ্যকে রোধ করতে পারি এবং কিভাবে আমরা তথ্যের অবাধ প্রবাহকে আরো সুনিশ্চিত করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমের তো যেহেতু কোনো নীতিমালা জবাবদিহিতার বিষয়টি নাই, যার ফলে এখানে আরো বেশি অপতথ্যের বিস্তার এবং বিস্তৃতি ঘটছে। সেইখানে আমরা একটা নীতিমালার আওতায় আনার চেষ্টা করছি, একটা কাঠামো তৈরি করার কথা ভাবছি। মোহাম্মদ এ আরাফাত তথ্য প্রতিমন্ত্রীর কথা বলছিলেন। শিল্পের প্রয়োজনে শিক্ষা রূপান্তর উপকল্প 2041 অর্জনের প্রকৌশলীর দৃষ্টিভঙ্গি শীর্ষক জাতীয় সিম্পোজিয়ামে বক্তারা বলেছেন, চতুর্থ এবং পরবর্তী শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য প্রকৌশল শিক্ষাকে শিল্পের বহুমাত্রিক সমস্যা সমাধানের প্রয়োজনীয় দক্ষতা প্রদান করতে হবে। সিম্পোজিয়ামে বক্তারা পাঠ্যক্রম এবং কর্মক্ষেত্রে স্নাতকদের দক্ষতার ফারাক কিভাবে কমানো যায় তা নিয়ে আলোচনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রকৌশলীদের প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে উপযুক্ত দক্ষতা অর্জন করতে, টেকসই উন্নয়নে অবদান রাখতে এবং বিদেশি বিনিয়োগ ও দক্ষ পেশাদার মাধ্যমে জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সক্ষম হবে। বোর্ড এবং এক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন বেইট আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন বেইটের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার AFM সাইফুল আমিন। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, বেইটের সদস্য সচিব প্রফেসর ইঞ্জিনিয়ার কাজী বাজিদ কবির এবং অন্যরা। দিনব্যাপী কর্মসূচিতে 4টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের 1995 সালে প্রতিষ্ঠিত অধ্যাপক আব্দুল মজিদ কলেজের 25 বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব হয়েছে। রজত জয়ন্তী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রথম ব্যাচের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম সরকার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ, রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন, ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ এবং অন্যরা। 1995 সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকে যে শিক্ষক এবং শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। রজত জয়ন্তী উপলক্ষে সুভেনিয়র ম্যাগাজিন এবং এর মোড়ক উন্মোচন করা হয়। পরে র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গাজার রাফা অঞ্চলে 10 জন নিহত এবং নুসেরাত শরণার্থী শিবিরে বেশ কয়েকজন আহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া। ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা করা হচ্ছে। প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস। আরও জানাচ্ছেন তাফহিমুল ইসলাম সুজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তির মুখে গাজায় রাফা শহরের আবাসিক এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বর্বরোচিত এই হামলার শিকার হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন শরণার্থী শিবিরও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলে অব্যাহত হামলায় গত 24 ঘন্টায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা 34,000 ছাড়ালো।
ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দেখা করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে। প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বারবাডোস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পথে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হয়েছেন মনোয়ার হোসেন দীপজল। 21টি পদের মধ্যে মাহমুদ কলি ও নিপুণ প্যানেল জয়ী হয়েছে মাত্র 3টি পদে। বিস্তারিত আল মুকসিদদের রিপোর্টে। ঠিক যেন সিনেমার মতোই খলনায়কের কাছে নায়িকার পরাজয়। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যে সাধারণ সম্পাদক পদ নিয়ে এত শোরগোল, সেই পদে দ্বিতীয়বারের মতো বসতে পারলেন না চিত্রনায়িকা নিপুণ। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন মনোয়ার হোসেন দীপজল। শুক্রবার রাতভর ভোট গণনা শেষে শনিবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। 256 ভোট পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 থেকে 2026 মেয়াদী কমিটিতে সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সওদাগর। মাত্র 16 ভোটের ব্যবধানে এবারের কমিটিতে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত খলনায়ক মনোয়ার হোসেন দীপজল। মিশা দীপজল প্যানেল 18টি পদে জয়ী হয়েছে। এর মধ্যে সহসভাপতি হয়েছেন চিত্রনায়ক রুবেল ও ডিএ তায়েব। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জয় চৌধুরী। মাহমুদ কলি ও নিপুণ প্যানেলে 3টি পদে জয় পেয়েছেন। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। পার্বত্য অঞ্চলে নয়, এবার নরসিংদীর সমতল ভূমিতে ব্যাপক সম্ভাবনাময় কফি চাষ হয়েছে। প্রথমবারেই পরীক্ষামূলকভাবে চাষাবাদে কাঙ্ক্ষিত ফলনে খুশি চাষি এবং কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জাতিসংঘ জীববৈচিত্র্য সনদের ৫ম সভায় গৃহীত কুনমিং মন্ট্রিয়াল বৈশ্বিক জীববৈচিত্র্য ফ্রেমওয়ার্ক অনুযায়ী বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা খানম সহ অন্যরা। জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে তথ্য ঘাটতি কমানোর পাশাপাশি সব পক্ষের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান বক্তারা। গত ঈদের চেয়ে এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে। এবারে ঈদ যাত্রায় ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১৩৯৮ জন। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। প্রতিবেদনটিতে ঈদ যাত্রা শুরুর দিন ৪ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ১৮ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের দুর্ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে। জাতীয় আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পাশাপাশি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের দেয়া সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছেন সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা।
এবার সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। দুর্ঘটনার কারণ হিসেবে সড়ক মহাসড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল, জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং ও সড়ক বাতি না থাকা সহ বেশ কিছু বিষয় তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। দুর্ঘটনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে মোটরসাইকেল ও ইজি বাইক আমদানি ও নিবন্ধন বন্ধ করা সহ বেশ কিছু সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGB এর নবনির্বাচিত কমিটির অভিষেক সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। BGB এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল, মহাসচিব মোর্শেদ আলম, কোষাধ্যক্ষ ফজলুল হক সহ বিশিষ্ট জনেরা সে সময় উপস্থিত ছিলেন। চলমান বৈশ্বিক সংকটের আলোকে পোশাক শিল্পের নতুন বাজার অন্বেষণ এবং পণ্য বৈচিত্র্যের কৌশল নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা AIT হ্রাস এবং নিবন্ধিত রফতানিকারক সুবিধা প্রদানের কথা বিবেচনার জন্য সরকারের কাছে অনুরোধ জানান বক্তারা। তৈরি পোশাক খাতের জন্য একটি স্থিতিস্থাপক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথ প্রশস্ত করতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন BGB এর কমিটির সদস্যরা। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি গ্রহণযোগ্য নয়। এখন ছাত্র রাজনীতির কথা শুনলে ভয় হয় বলে মন্তব্য করছেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বুয়েট ছাত্র রাজনীতির সুষ্ঠু শিক্ষার পরিবেশ সহায়ক শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগী ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতার শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা দেয়া হয় না। যে মামলাগুলো হয়েছে সেগুলো গাড়ি পোড়ানোর মামলা, পুলিশের উপর হামলার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা। চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ড মাঠে চিটাগং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী 14তম আন্তর্জাতিক উইমেন SME এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। হাসান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ও রিজভী সাহেবরা গ্রেপ্তারের যে হিসাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্তরা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে। পুলিশের খাতায় যারা অপরাধী তাদেরকে বিএনপির কর্মী বলে দাবি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পুলিশের খাতায় যারা অপরাধী তাদেরকে সবাইকে বিএনপির কর্মী বলে দাবি করছেন। বিএনপির কোনো নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো গাড়ি পোড়ানোর মামলা, সন্ত্রাসী মামলা, পুলিশের উপর হামলার মামলা, মানুষের উপর হামলার মামলা, এই সমস্ত মামলায় তারা গ্রেপ্তার হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেছেন, ভদ্রতা মানে দুর্বলতা নয়, অনেক মানুষের রক্ত, পরিশ্রম এবং দোয়ার বিনিময়ে আজকের এই জনপদ। বাংলাদেশের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সবাইকে এভাবে দেশের অগ্রগতিতে সামিল হতে হবে। আনোয়ারা বঙ্গবন্ধু টানেল সংযুক্ত এলাকায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ, খোরশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মুজাম্মেল হক সহ অন্যরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয় সাজ্জাদুল হাসানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। সাজ্জাদুল হাসান এই সমিতির সভাপতি। সংগঠনটি শনিবার বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দিয়েছে। সমিতির সদস্যদের আশা, সরকারের থেকে তিনি বাংলাদেশের নাগরিকদের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবেন। পটুয়াখালীতে বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নদীর দুই তীরে দাঁড়িয়ে ট্রলারে চড়ে নানা বয়সী কয়েক হাজার মানুষ বাঙালির এই ঐতিহ্যবাহী ওই প্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনায় উপভোগ করেন। প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার MP। বাইচে অংশ নেয়া 4টি নৌকার মধ্যে সোনার তরী মাঝি দল প্রথম পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া আসামের প্রখ্যাত লেখিকা ডক্টর রীতা চৌধুরীর লেখা দ্য নেভারল্যান্ড 0 আওয়ারের প্রকাশনা উৎসব হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে এই প্রকাশনা উৎসব হয়। প্রখ্যাত গিটারিস্ট হাসানুর রহমান বাচ্চুর নেতৃত্বে বাংলাদেশ হাওয়াইন গিটারিস্ট অ্যাসোসিয়েশনের 8 জন গিটারিস্ট অনুষ্ঠানের শুরুতে গিটার বাজিয়ে শোনান। পরে উপন্যাস থেকে পাঠ করেন বিশিষ্ট আবৃত্তিকার সাকিব লোহানী এবং মালা মাহবুব। একক সঙ্গীত পরিবেশনা করেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শমা রহমান। বক্তব্য রাখেন বাংলা একাডেমি চেয়ারপারসন সেলিনা হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম, বিশিষ্ট সংগঠক শামসুল আরেফিন, লেখক আমিনুর রহমান সহ অন্যরা। গত বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে। ডেইলি স্টার আর্ট গ্যালারিতে দিনব্যাপী ভাইনাল রেকর্ড প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ অডিওফাইল সোসাইটি। ক্লাসিক ঘরানার অ্যান্টিক সব ভাইনাল রেকর্ড দেখে মুগ্ধ সঙ্গীত অনুরাগীরা। লালা নসীন জানাচ্ছেন। এডিশন ফোনোগ্রাফে বাজছে প্রায় 150 বছর আগে রেকর্ড করা সঙ্গীত। প্রায় 20 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই অ্যান্টিক ফোনোগ্রাফটি সংগ্রহ করেন সৈয়দ আব্দুল কাবি। বাংলাদেশ অডিওফাইল সোসাইটি আয়োজিত রেকর্ড স্টোর ডে প্রদর্শনীর অন্যতম আকর্ষণ 150 বছরের পুরনো এই ফোনোগ্রাফ। ভাইনাল রেকর্ডের সাথে সঙ্গীত পিপাসুদের পরিচিত করতে 2023 সাল থেকে এই প্রদর্শনীর আয়োজন করে আসছে সংগঠনটি। এবারের আয়োজনেও ভিড় করেন রেকর্ড সংগ্রাহক ও সঙ্গীত অনুরাগীরা। 100 বছরের আছে, 100 বছরের আগের, 110 বছরের আগেও আছে। এই যে এটা তো 100 বছরের। আমি 89 থেকে সংগ্রহ করি, তখন থেকে অদ্যাবধি সংগ্রহ করে যাচ্ছি এবং প্রতি মাসেই আমি চেষ্টা করি কিছু কিছু রেকর্ড কিনতে। 17,000-এর মতো রেকর্ড আছে, ইপিএলপি মিলায়। আমরা যারা অনেক আগে থেকে গান শুনি, রেকর্ড প্লেয়ার থেকে আমাদের গান শুনে স্টার্ট। ইভেন আমরা যখন রেকর্ড প্লেয়ার থেকে ক্যাসেটে গান রেকর্ডিং করতাম আমাদের চাইল্ডহুডে, যখন আমরা স্কুলে পড়তাম, সেটার একটা স্মৃতি থেকে টান দিয়ে আমরা এখানে এসেছি। প্রদর্শনের উদ্বোধনী আয়োজনে বাংলাদেশের সঙ্গীতের বিবর্তন ও বর্তমান সঙ্গীতের মান নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও আয়োজকরা। এই রেকর্ডগুলো কিন্তু আমি থাকবো না, আপনারাও থাকবেন না, কেউ থাকবেন না, কিন্তু এটা কেউ না কেউ প্রজন্মের কাছে এটা যখন তুলে ধরবেন তখন তারা বুঝবে যে হ্যাঁ আমাদের ওই সময়কার এই আর্টিস্টদের রেকর্ড ছিল, তারাও তখন এটাকে সংরক্ষণ করবার জন্য উদ্বুদ্ধ হবে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন শিল্পীকে জানি, তারা খুব ভালো শিল্পী ছিল। তারা দে ওয়েন্ট টু ক্যানাডা অর ওয়েন্ট টু আমেরিকা অর অস্ট্রেলিয়া, এই 3টে জায়গায় চলে গেছে। তারা দেখছে যে ভাই গান গায়ে আমি ঢাকায় যেটুকু কামাই করছে এটা দিয়ে আমি বাইরে গিয়ে সেট করি। এই মানসিকতা নিয়ে জীবনে কোনোদিন ভালো শিল্পী হওয়া, অবশ্যই ভালো শিল্পী আছে, কিন্তু সেই শিল্পীগুলিকে লালন করার পালন করার দায়িত্ব কিন্তু একজনকে নিতে হবে। চ্যানেল ভিত্তিক শিল্পী হচ্ছেন আজকাল, তারা বিভিন্ন যার নির্দিষ্ট চ্যানেলের মধ্যে তারা গান করেন, তারা আপনার সার্বজনীন শিল্পী হয়ে উঠছেন না, এবং তারা খুব দ্রুত অর্থবিত্ত সমাজের প্রতিপত্তি এই জিনিসগুলি পেতে চান। ফলে তাদের যে কি বলে কমিটমেন্ট, সেই জিনিসটার ঘাটতি থেকে যায়। 100 বছরের পুরনো ও ক্লাসিক সব রেকর্ডের এমন প্রদর্শনী তরুণ প্রজন্মের কাছে সঙ্গীতের বিবর্তনের ধারাকে তুলে ধরবে বলে মনে করেন আয়োজকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে খেলার খবর।